স্বাগত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক নতুন সংযোজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেভ। ডেঙ্গু যা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি স্বাস্থ্য ঝুঁকি এবং মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা এবছর বিগত কয়েক বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। কিন্তু কেন? এটি কি তবে অপ্রতিরোধযোগ্য নাকি সচেতনতার অভাব এর জন্য অনেকাংশেই দায়ী? আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত স্বনামধন্য এবং প্রখ্যাত একজন মেডিসিন বিশেষজ্ঞ, যিনি এমেরিটাস অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, কথা বলছি ডেঙ্গু মোকাবেলা নিয়ে। তো সারা দেশে এত ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এবছর এত ব্যক্তি মারা যাচ্ছেন কি কারণে? সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে ডেঙ্গু তো এক মহাআতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে, তাই না? কিছুদিন আগেও কিন্তু আমরা করোনার সঙ্গে ফাইট করছি, এখন বেশি ফাইট করতে হচ্ছে ডেঙ্গুর সঙ্গে। এবং ডে বাই ডে দেখেন মৃত্যুর মিছিলে কিন্তু যোগ হচ্ছে বেশি। এখন তো প্রায় 650 বা তাও ছাড়াই গেছে এবং আক্রান্ত লাখের উপরে 1,34,000 বা 35,000 হয়ে গেছে আর কি। আমরা তো ভয়ে আছি যে আগামী 1-2 মাসে হয়তো এটা আরও বাড়বে। হয়তো শীত সামনে থাকলে কমে যেতে পারে, কিন্তু গতবারও একটা প্রবলেম হয়ে গেছিলো। আমরা বলছিলাম যে সেপ্টেম্বর অক্টোবর কমে যায়, গতবার দেখা যাচ্ছে শীতের মধ্যেও কিন্তু ছিল এবং তারই ধারাবাহিকতায় এবার জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং চলছেই। অগাস্ট মাস কিন্তু হাইস্ট ছিল, মৃত্যুর মিছিলের সংখ্যাও কিন্তু হাইস্ট ছিল অগাস্ট মাসেই। আসলে যে কথাটা বললেন, হ্যাঁ, এটাকে একেবারে নিয়ন্ত্রণ করা যাবেই না, একেবারে অপ্রতিরোধী সেটাও ঠিক না। তবে সচেতনতার অভাব যে নাই তা বলবো না। মানুষ এখন যদিও জনগণ অনেকে কিন্তু সচেতন, কিছু কিছু অভাব হয়তো বা রয়ে গেছে। অনেক দিক থেকে আমরা একটু হয়তো পিছিয়ে আছি। আসলে কিন্তু আমরা শত্রু চিনি। শত্রু তো আপনি জানেন, তাই না? শত্রু এডিস মশা, একটা মশা, ক্ষুদ্র একটা প্রাণী। এইটাই আমাদের সবাইকে আতঙ্কিত করে। এটা শুধু বাংলাদেশে কিন্তু না, সারা পৃথিবীর প্রায় 129 বা তার চেয়েও বেশি দেশে ডেঙ্গুর সংক্রমণ কিন্তু বেড়েই চলছে। তবে অন্যান্য দেশের তুলনায় একটু সমস্যা হচ্ছে, আমাদের দেশে একটু মারা যাচ্ছে কিন্তু বেশি। অন্য দেশেও কিন্তু আক্রান্ত অনেক হচ্ছে, তো মৃত্যুর সংখ্যা তুলনামূলক একটু কমই বলা যায় আর কি। অনেকগুলো কারণও রয়ে গেছে। যেমন আমরা প্রশ্ন করেন এত মারা যাচ্ছে কেন, কিন্তু কয়েকটা কারণ আছে। একটা কথা কারণ বলতে হবে যে মশাকার চরিত্র কিন্তু বদলে ফেলছে। মশা একসময় বলতাম না আমরা যে খালি স্বচ্ছ পানিতে করে, তাই না? দেখা যায় যে পরিষ্কার স্বচ্ছ পানিই না, শুধু নোংরা পানি বা ইভেন লবণাক্ত পানিতেও নাকি এগুলো মশার ডিম পারে। তার বংশবৃদ্ধি ঘটার সুযোগ রয়ে গেছে আর কি। এটা তো একটা প্রবলেম। আরেকটা পয়েন্ট বলতেই হয়, বৃষ্টিপাতের সঙ্গে একটা সম্পর্ক আছে, তাই না? তো বৃষ্টিপাত আমরা সাধারণত বললাম যে এপ্রিল মেতে শুরু হয়, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত চলে। ওই সময় বৃষ্টি হয়, বৃষ্টি পানি জমা, পানি তাহলে ডিম পারে। তো এখন দেখা যায় শুধু বৃষ্টিপাতে না, পানি তো বিভিন্নভাবেই জমা থাকে। নির্মাণাধীন ভবন রাসায়নিক পানি দেয়, কনস্ট্রাকশন কালচার যেখানে ঘরের আশেপাশে পানি জমা থাকে, মাল্টিস্টোরি বিল্ডিং, বেসমেন্ট, কার ওয়াশ করে পানি জমা থাকে। অর্থাৎ জমা পানি পেলেই মশা ওখানে ডিম পারে, তার বংশবৃদ্ধি ঘটায়। শুধু তাই না, এটা তো ঘরের বাইরে কথা বললাম। আপনার আমার ঘরে কিন্তু মশার বংশবৃদ্ধি বেশি ঘটে। 60-65% মশা সুন্দর সুন্দর বিল্ডিং, ঘর বাড়িতে কিন্তু এদের বংশবৃদ্ধি করে। কারণ এটার নামই হলো গৃহপালিত মশা, ডোমেস্টিক মশা। অনেকেই কিন্তু যোগ করে বলতেন ভদ্র মশা। এরা কিন্তু সুন্দর ঘর বাড়ি, দালান কোঠায় থাকতে পছন্দ করে। ওই নোংরা জায়গায়, বস্তির মধ্যে বা ওই যে বাইরে এর কিন্তু বেশি বসবাস করে না এরা। সুতরাং এটা মশার উৎপাদন তো আমার ঘরেই হচ্ছে। সুতরাং ঘরেও এটার মশার বংশবৃদ্ধি করছে, ঘরের বাইরেও তো করছে। মশার বংশ যত বৃদ্ধি, যত বাড়তে থাকবে, মশা বাড়লে ডেঙ্গুর ঝুঁকিও বাড়বে। আর ডেঙ্গুর ঝুঁকি যত বাড়বে সেখানে তো মৃত্যুর ঝুঁকিও বাড়বে আর কি। আরেকটা পয়েন্ট যেটা আমি বলি, মৃত্যুর ঝুঁকি কেন হচ্ছে, ডেঙ্গু তার ধরন কিন্তু পাল্টেছে, আমরা মডিফাইড ফর্ম বলি, তার চরিত্র পাল্টে গেছে। তার টিপিক্যাল যে ডেঙ্গুর যে লক্ষণগুলো অনেক রোগীর পাওয়া যায় না। টিপিক্যাল বলতে ধরেন একেবারে হাই টেম্পারেচার 103, 4, 5 এরকম হয়ে যায়, শরীর ব্যথা, গিরে ব্যথা, মাংসে ব্যথা, মাথায় ব্যথা, পিঠে ব্যথা, যাকে বলে ব্রেক বোন ফিভার বা হাড় ভাঙ্গা জ্বর বলে, তাই না? করে 4-5 দিন পরে গায়ে র্যাশ ওঠে, অ্যালার্জির মতো বা ঘামাচ্ছির মতো, এগুলো হয়। এরকম লক্ষণ অনেক রোগী পাওয়া যাচ্ছে না। দেখা যায় সামান্য জ্বর, একটু সর্দি কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা, 2-3 বার খারাপ। এটা ডেঙ্গুর উপসর্গ, কিন্তু মাইল্ড ফর্ম হচ্ছে। রুগী 2-3 দিন মধ্যেই রুগী বোঝার আগেই খারাপ হয়ে যাচ্ছে। এবং সেটাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম অনেকের পাওয়া যাচ্ছে। খারাপ হয়ে যাচ্ছে, কারো ব্লাড প্রেশার পাওয়া যায় না, পালস পাওয়া যায় না, প্রস্রাব হয় না, জ্ঞান হারায়, অজ্ঞান হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়। এমন রুগী জ্ঞান হারাতন দৌড়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এবং এটাই কিন্তু ডেঙ্গুর ডেঞ্জারাস ফর্ম, এই যে ডেঙ্গু শক সিনড্রোম বলে। এটি যে মারা যাচ্ছে,
ডেঙ্গু শক সিনড্রোম হচ্ছে। আচ্ছা, এটার মূল কারণটাই হলো জনগণ বা রুগী যিনি আক্রান্ত উনি বুঝতে পারে না। একটু জ্বর সর্দি কাশি কে পাত্তা দেয়, এরকম তো হয়েই থাকে তাই না, কমন কোল্ড ইনফ্লুয়েঞ্জা ফ্লু এগুলো তো হয় না। নিশ্চয়ই। এই দেরি করতে করতে কালক্ষেপণ করে, সময় নষ্ট হয়, দেরি করে আসার জন্য কিন্তু একটা প্রবলেম হচ্ছে। এটি কিন্তু মূল কারণ। এটা কিন্তু অনেকের খুবই ধরেন বডির, গুরুত্বপূর্ণ অনেকের একটি আবার ধরেন তথ্য, বডির স্যার, এই প্রতিরোধ মুহূর্তে। ক্ষমতা একটু কম, ভিটামিন ডি এর অভাব থাকে। আরেকটা ব্যাপার বলতেই হবে, এই যে খারাপ হয়ে যাচ্ছে ডেঙ্গুর চরিত্রটা হলো, যারা প্রথমবার একবার, যেমন ডেনে কিন্তু ডেন 1, 2, 3 এরকম 4টে সিরোটাইপ আছে। প্রথমবার আক্রান্ত হলে সিরিয়াস হয় না, রুগী বুঝেই না, তো জ্বর সর্দি কাশি হয়তো এমনিই ভালো হয়েছে, কিন্তু ডেঙ্গু ছিল। দ্বিতীয়বার বা তৃতীয়বার চতুর্থবার যদি আক্রান্ত হয় তারা কিন্তু সিরিয়াস হয়ে যায়, এবং তারা এই যে খারাপ হয়ে যাচ্ছে তারা কিন্তু আগে কোনোবার আক্রান্ত ছিলেন। মানে একজন ব্যক্তি যদি বারবার আক্রান্ত হয় সেক্ষেত্রে ঝুঁকিটা অনেক বেড়ে বেশি যায়। হয়ে যায়, বিশেষ করে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, এটি কিন্তু সমস্যাটা বাড়িয়ে যায়। এবং যারাই আক্রান্ত হচ্ছে, শক সিনড্রোমে যাচ্ছে, মারা যাচ্ছে, তারা আগে একবার দুইবার কোনো এক সময় কিন্তু ভুগছেন ডেঙ্গু, হয়তো জানেও না বা জানে, তাদের কিন্তু ইভেন যে করোনা যে হয়ে গেল, যারা করোনা আক্রান্ত ছিলেন তাদের তো অনেক লাঙে, অনেকের করোনা যে বলে না যে পোস্ট কোভিড সিনড্রোম অনেকগুলো রয়ে গেছে, নিশ্চয়ই। তারাও যদি ডেঙ্গু আক্রান্ত হয় তাদের ঝুঁকিটাও কিন্তু বেশি, যার জন্য এবার মৃত্যুর মিছিলের সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার বলতেই হবে, যাদের কোমরবিডিটি থাকে, মানে অন্যান্য রোগে যারা আক্রান্ত, যেমন লিভারের রোগী, কিডনির রোগী, হার্টের রোগী, স্ট্রোকের রোগী, কত রোগী তো আছে, যেমন ক্যান্সারের রোগী আছে, দীর্ঘমেয়াদী কোনো ব্যাধিতে যদি কেউ আক্রান্ত হয়ে সেটাও থাকেন, ঠিক। ইভেন উচ্চ যাদের যে রক্তচাপ, ইমিউনিটি ডায়াবেটিস। কম থাকে, ক্যান্সার, রেডিওথেরাপি পাচ্ছে, ইভেন গর্ভবতী মহিলা, আচ্ছা আচ্ছা। তাদের ঝুঁকিটাও কিন্তু বেশি থাকে। কিন্তু 3 দিনের মাঝে অনেকে পরীক্ষা করিয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছে না। জ্বর আসছে, শরীর ব্যথা মানে অনেকে করছে, নেগেটিভ বিভিন্ন ধরনের হচ্ছে। উপসর্গগুলো উপস্থিত থাকছে কিন্তু নেগেটিভ। তো যখনই আমাদের সাধারণ মানুষদের মাঝে তো একটু টেন্ডেন্সি রয়েছে নেগেটিভ মানেই আমার কোনো কিছু হয়নি, সাধারণ জ্বরের জন্য তারা খুব একটা গুরুত্ব দিতে চান না। সেক্ষেত্রে ঝুঁকি হওয়ার সংখ্যা কতটুকু? আপনি খুব একটা ভালো মানে জরুরি প্রশ্ন করলে, অনেকের কিন্তু নেগেটিভ হচ্ছে, এটাও সত্যি। একটা কথা জানা দরকার সবারই, ইভেন আমাদের ডাক্তারদেরও জানা দরকার, এই যে NS1 অ্যান্টিজেন যে আমরা করি, এটা 3 দিনের মধ্যে করতে হয়, পরে করলে কিন্তু আমার নেগেটিভ আসবে, 1 নম্বর। 2 নম্বর হলো অনেকের জ্বর কিন্তু টেস্ট সময় এই মতোই করছে কিন্তু নেগেটিভ, এই তো। এটা কিন্তু মনে রাখতে হবে, সবার কিন্তু নেগেটিভ পজিটিভ নাও হতে পারে। এটা গড়ে আমরা বলি 80% লোকের পজিটিভ আসে, আচ্ছা তার মানে আচ্ছা। 20 ভাগের নেগেটিভ কিন্তু আসতে পারে। এর মানে এই নয় নেগেটিভ আইলেই ডেঙ্গু হয় নাই, এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। আপনার খেয়াল রাখতে হবে, যদি নেগেটিভও হয়, লক্ষণগুলো আছে, জ্বর সর্দি কাশি ব্যথা এগুলো করি, তখন করবেন কি, আপনার ওই CBC প্লেটিলেটটা করতে হয়। এটা সাধারণত 3-4 দিনের মধ্যে কিন্তু নর্মালি থাকে, 4 দিন প্লেটলেট কমতে থাকে। কারো যদি লক্ষণ থাকে CBC প্লেটলেট করলেন 4 দিনের দিন বা 5 দিনের দিন, প্লেটলেট কমতেছে 1 লাখের নিচে, NS1 নেগেটিভ থাকলেও ওটা কিন্তু ডেঙ্গু হিসেবে চিকিৎসা করতে হবে, এটা কিন্তু সবচেয়ে জরুরি। ওই সময় আমরা যেমন 4 দিন 5 দিন IgG IgM করা যায় ডেঙ্গু, আচ্ছা, আচ্ছা। এটা আবার 4 দিন 5 দিনের আগে যদি করেন তাহলে নেগেটিভ আসবে, তাহলে কিন্তু কনফিউশন হবে। NS1 ওরকম নেগেটিভ আসতে পারে, IgG IgM যদি আর্লি করেন তাহলে কিন্তু নেগেটিভ আসবে। সুতরাং এই জন্য 4 দিন 5 দিনের সময় IgG IgM করেন। সেখানে যদি IgG পজিটিভ হয় তাহলে আমরা ধরে নেব এটা প্রিভিয়াস ইনফেকশন, আগের। এমটা কিন্তু বেশি জরুরি আর কি। আচ্ছা। এটা যদিও ট্রিটমেন্ট ভেরি করবে না, কিন্তু জনগণের জন্য একটা কথা বারবার বলছি, NS1 নেগেটিভ হয় না, কেউ যেন মনে করেন না আমার ডেঙ্গু হয় নাই, না, এটা কিন্তু ঠিক না। আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। যদি ব্লাডের ওইরকম লক্ষণ থাকে, প্লেটিলেটটা কমতে, হয়তো আজকে 2 লাখ, কালকে আবার করেন 1 লাখের নাম্বার, আবার নিচে, তাহলে কিন্তু ধরে নিতে পারে ডেঙ্গু হয়ে গেছে। সুতরাং এটাও কিন্তু জরুরি। সুতরাং NS1 নেগেটিভ হলেই ডেঙ্গু হয় না এটা মনে করে যেন কেউ মানে কালক্ষেপণ না করেন, এটাও কিন্তু জরুরি। কিন্তু বিভ্রান্তিকর একটা জিনিস হতেও পারে, এরকম রোগী আমরা পাচ্ছি। নেগেটিভ হচ্ছে, রোগী মনে হচ্ছে আমি তো ভালো আছি, হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং খেয়াল রাখতে হবে। একটা পয়েন্ট এখনই বলে নেই, সবাইকে তো হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নাই। অন্তত ডেঙ্গুর মূল চিকিৎসাটাই হলো যে আমাদের ধমনী বলেন বা রক্তনালী, এখান থেকে কিন্তু ফ্লুইড বের হয়ে যায়, প্লাজমাটা বের হয়ে যায়, লিকেজ হয়, পেটে এসে যায়, অ্যাসাইটিস বলে, বুকে এসে যায়, পানি বের হয়ে গেলে কিন্তু রক্ত প্রেশার কমে যায়, প্রেশার কমে পালস দুর্বল, প্রস্রাব হয় না, রোগী শক সিনড্রোমে যায়। এটি তো ইম্পর্টেন্ট। কিন্তু রোগীর জন্য বারবার বলি, জ্বর হলে আপনার প্যারাসিটামলের বাইরে অন্য কোনো মেডিসিন খাবেন না। বিরতির আগে কথা বলছিলাম যারা ডেঙ্গুতে আক্রান্তের ঝুঁকিতে, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখছি নেগেটিভ আসছে। তো সেই ক্ষেত্রে আপনি বলছিলেন প্লাটিলেট বা সিবিসি করিয়ে প্লাটিলেট কাউন্ট কতটুকু সেটি জেনে নেওয়া জরুরি। কিন্তু সাধারণ মানুষের মাঝে একটু শঙ্কা থেকেই যায় যে আসলে প্লাটিলেট কমে গেলেই কি তিনি খারাপ অবস্থায় পৌঁছে যাচ্ছেন। তো প্লাটিলেট নিয়ে অনেকে শঙ্কিত। স্যার, এটির সাথে আসলে কতটুকু সম্পর্ক রয়েছে খারাপ হওয়া ভালো হবার? একটা পয়েন্ট আমি যেটা বলছিলাম আগে, জ্বর হলে, কারণ জ্বর হলে একটু প্যারাসিটামল খেতে পারে। আপনি বলছেন অনেক ওষুধ দরকার নাই, ডেঙ্গুর তো চিকিৎসা বেশি নাই। রুগীর দরকার বেশি বেশি লিকুইড খাওয়া, তরল জাতীয়, পানি, ওরসেলাইন, ফলমূলের রস, শরবত, গ্লুকোজ, এগুলো খায়। বেশি বেশি যদি পানি খায়, খেতে পারে, তাহলে দেখবেন যদি ফ্লুইড লিকেজ হয়
তাতে কিন্তু প্রেশারটা মেনটেন হলে সিরিয়াস কিন্তু হয় না। আচ্ছা। আর প্যারাসিটামল জ্বর না আসলে খাওয়া দরকার নাই, ব্যথা না প্যারাসিটামল মুরগির মতো খাওয়া দরকার নাই। অনেকের দোকান থেকে যে অ্যান্টিবায়োটিক কিনে খাই এটাও তো দরকার নাই। ইভেন ব্যথা বেশি হলে অন্য কোনো পেইন কিলার খাওয়াও কিন্তু নিষেধ, তাতে কিন্তু ঝুঁকিটা বাড়িয়ে দেবে। সুতরাং জনের জন্য একটাই কথা, লিকুইডটা বেশি বেশি খাবেন, ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন, পরামর্শ নেবেন। এখন যদি কেউ খেতে না পারে, বমি হয়, পাতলা পায়খানা, পেটে ব্যথা বা অন্যান্য রোগ আছে, যেটা আগে বললাম কোমরবিডিটি, তাতে কিন্তু হাসপাতালে ভর্তি হতে, আদারওয়াইজ সবাই কিন্তু ঘরেই এসে চিকিৎসা নিতে পারেন। যে কথা বললেন, হ্যাঁ প্লেটলেট কম হলে এখনও অনেক রুগীর ডেঙ্গু হয়ে গেলেই শুধু প্লেটলেট না, রুগী ভর্তি হয়ে ডোনার নিয়ে আসে, রক্ত কত লাগবে, প্লেটলেট কত লাগবে, এরকম কিন্তু বলে। প্রথম কথা, যেমন রক্ত দেওয়া তো দরকার নাই, রক্ত তখনই দেন যদি রক্তক্ষরণ হয়, হিমোগ্লোবিন কমে যায়। কারণ রক্তক্ষরণ হচ্ছে না, রক্তক্ষরণ মানে বমির সাথে রক্ত, পায়খানার সঙ্গে রক্ত, তাই না, এরকম। বা মেয়েদের হয়তো পিরিয়ড, প্রচুর রক্ত যাচ্ছে, বা পিরিয়ড অসময়ে শুরু হয়েছে, এরকম। যদি রক্ত না, হিমোগ্লোবিন না কমে, রক্তক্ষরণ না হয়, রক্ত দেওয়াতে কোনো দরকার নেই। রক্ত দিতে ডেঙ্গুর তো কোনো লাভ নাই, এটাও জরুরি। সুতরাং কেউ রক্ত দেওয়ার জন্য যেন ব্যতিব্যস্ত না হন। প্লেটলেট যে কথাটা বললেন, হ্যাঁ প্লেটলেট কমলে অনেকেই হয়তো প্লেটলেট দেওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে যায়, মেজরিটি কিন্তু লাগে না। তবে যদি কারো কমে, বেশি কমে যায়, কারো যদি ব্লিডিং স্পট, দেখবেন যে চামড়ার নিচে রক্ত, দাঁতে গোড়ায় রক্ত, নাকে রক্ত, অনেক রক্ত, সেখানে যদি ডাক্তার মনে করে দিতে পারে, একদম সব রোগী দিতে হবে তা না, দেওয়া যাবে না তাও যেমন ঠিক না, আবার দিতেই হবে সেটাও ঠিক না। তো ডাক্তার যদি মনে করে দিতে পারে, কিন্তু দিতেই হবে এরকম ফিলিং রাখা দরকার নাই, অযথা ভয় পাবেন না। কারণ প্লেটলেট একটু কমের জন্য রক্তক্ষরণের ঝুঁকি থাকে, এটা সত্য, কিন্তু প্লেটলেট কমের জন্য কিন্তু খারাপ হয় না, মারা যায় না। যেগুলো মারা যাচ্ছে সে কিন্তু ডেঙ্গু শক সিনড্রোম যেটাকে বললাম, মূলত ওই জন্য রুগী কিন্তু মারা যায়। বলছি যে আপনার রক্ত দেওয়ার জন্য, প্লেটলেট দেওয়ার জন্য অযথা ব্যতিব্যস্ত হবেন না। একসময় আপনি জানেন ডেঙ্গু তো নতুন না, সেই 2000 সন থেকে শুরু হয়েছে না, তখন অনেকেই প্লেটলেট দিত। একটা প্লেটলেট দিতে 4টে ডোনার লাগতো, মানে 4 জনের রক্ত নিতে হতো, ওইটাকে আবার রেডি করে, তারপরে কত ভয়াবহ। 4 জনের রক্ত নিতে কোন ঝামেলা, কার মধ্যে বি ভাইরাস ঢুকছে, সি ভাইরাস ঢুকছে, HIV, এরকম ঝামেলাও তো হতো। যাই হোক, ওই অবস্থা আর এখন না, এখন দেওয়া হয় অ্যাফেরেসিস প্লেটলেট বলে, একজন থেকে একজনে দেওয়া যেতে পারে, কিন্তু দিতেই হবে এটা ঠিক না। কারো কারো হয়তো লাগতে পারে, ডাক্তার যদি মনে করে দিবে, কিন্তু জোর করে দেওয়ার দরকার নেই, অধিকাংশ রোগীর কিন্তু আসলে লাগে না আর কি। এই মুহূর্তে জ্বর হলে সবাই কিন্তু একটু বেশি শঙ্কিত থাকছেন, হয়তো বা আমার ডেঙ্গুই হয়ে গেল। তো এই মুহূর্তে কি জ্বর মানেই ডেঙ্গু, নাকি অন্য কোনো ভাইরাস দ্বারাও তিনি না, এফেক্টেড হতে প্রথম পারেন? কথা হলো জ্বর মানেই ডেঙ্গু, এটা ঠিক না। জ্বর মানেই ডেঙ্গু নয়, তো অন্য জ্বরও তো হতে পারে, যেমন এটা তো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, এগুলো তো হচ্ছেই, তাই না। তারপরে ধরেন আরও অন্যান্য টাইফয়েড, প্যাড, এগুলো তো হতে পারে, অন্য ইনফেকশনও তো হতে পারে। জ্বর মানেই ডেঙ্গু না। তবে জ্বর যেহেতু হচ্ছে, ডেঙ্গুর মৌসুম চলতেছে, এই জন্য জনগণের জন্য জনগণের একটাই অনুরোধ, আপনার ডেঙ্গু টেস্টটা করিয়ে নেবেন। যদি না হয় অন্য টেস্ট ডাক্তারের সঙ্গে আলাপ করবেন, ডাক্তার যদি মনে করে যে ডেঙ্গু না, অন্যও হতে পারে, কারণ জ্বর তো রোগ না, জ্বর হলো একটা রোগের লক্ষণ, তাই তো। আমরা ধরেন ইউরিন ইনফেকশন হতে পারে, আমরা বাচ্চাদের অনেক বয়স্কদের দেখছি নিউমোনিয়া হতে পারে, এরকম কত রোগ, যে কোনো ইনফেকশনই তো জ্বর হতে পারে। সুতরাং হইলেই যে ডেঙ্গু তাও না, কিন্তু আমি বলছি যে অবহেলা করেন না, যেহেতু ডেঙ্গু হচ্ছে আমরা যেন ডেঙ্গুটা মিস না করি। কারণ অবহেলা করলে, কাল খাবার করে দেরি হলে, যদি পরে ডায়াগনোসিস হয়, তাহলে ওই যে যেটা বললাম, জটিলতা হয়ে গেলে তো তখন তো ট্রিটমেন্ট করা জটিল হয়ে যায় আর কি, রোগী তো ভালো করা যায় না। সেই জন্য ডেঙ্গু মাথায় রেখে অন্যান্য জ্বর সে ডাক্তার দেখবে আর কি। হয়তো 5 দিন, 7 দিন, 10 দিন জ্বর, এটা সম্ভাবনা ডেঙ্গুর কম, এটা হয়তো অন্য রোগ হতে পারে। আমরা অনেক রোগী পাচ্ছি তো, টাইফয়েড পাচ্ছি, প্যারাটাইফয়েড, এগুলো তো হচ্ছে তো। তারপরে ধরুন বয়স্ক কারো ডায়াবেটিস আছে, ওদের যে কোনো ইনফেকশন তো হতেই পারে। সুতরাং শুধু ডেঙ্গুই হবে তা না, ডেঙ্গুটা মাথায় রেখে অন্য যে জ্বরের কারণ, এগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে করোনায় আক্রান্তের ঝুঁকি কতটুকু, নাকি আমরা একদমই করোনা মুক্ত হয়ে গেছি? করোনা একদম মুক্ত হয়েছে এটা বলবার মাধ্যমে কিন্তু পাওয়া যাচ্ছে, আমরা অনেক দিক থেকে ভালো আছি, এটা সত্য। পৃথিবীর অনেক দেশ তো হচ্ছে, করোনার আবার একটা নতুন ধরন কিন্তু আসতেছে, ওমিক্রনের একটা ভ্যারাইটি অনেক দেশে এসে পাওয়া যাচ্ছে, ইউরোপিয়ান 2টা দেশে ওরা পাইছে। তো যাই হোক, আমাদের দেশে কিন্তু এখনও ওই সংখ্যাটা অতটা নাই, তাই বলে আমরা যেন আবার ঢিলা ভাব না করি, তাই না, এত আত্মতুষ্টিতে আমরা না, আমরা ভালো আছি এটা সত্য। কারণ আমাদের তো জানেন ভ্যাকসিন কার্যক্রম সুন্দর চলছে, অনেকগুলো কিন্তু ভ্যাকসিন নিয়ে ফেলছে, আমরা 3rd ডোজ অনেকে নিচ্ছে, অনেকে যে বুস্টার 4th ডোজ এটাও নিচ্ছে আর কি। এখন পর্যন্ত বলতে পারেন যে করোনার নিয়ন্ত্রণ আছে, এটা সত্য। তো মাঝে মাঝে কিন্তু একটা রোগী পাওয়া যায় না, তারা পায়, কিন্তু সিরিয়াস না, বা করোনায় মারা যাওয়ার মতো অবস্থা কিন্তু তেমন হচ্ছে না। আমাদের এখন একটাই ভয় হলো, ডেঙ্গু নিয়ে ভয় পাচ্ছে। গতবার কিন্তু আরও কিছু ঘটনা জানা, গতবার কিন্তু আপনার মনে আছে কিনা, হয়তো আপনার সময় গত কিন্তু কিছু রোগী আমরা করোনাও ছিল, ওরা আবার ডেঙ্গু হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওরকম কিন্তু আমরা অতটা পাই নাই। অনেকেই হয়তো পাইলে ঠিকই কিন্তু দেখবেন মিডিয়াতে চলে আসতো, আপনারা ঠিকই জানতেন, তাই না। কারণ মিডিয়া তো একটা বিশাল রোল প্লে করছে, আমাদের সাংবাদিক ভাইরে, অন্যান্য যারা আছেন, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়ার লোক, হয়তো নিশ্চয়ই খোঁজখবর রাখছেন। ওরকম সিরিয়াস পর্যায়ে কিন্তু করোনা নাই এখন। নিশ্চয়ই।
তো আমরা করোনাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তো এই যে করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেল, আমরা 4র্থ ডোজ পর্যন্ত নিয়ে ফেললাম, ডেঙ্গু ডোজ বা ভ্যাকসিন আবিষ্কার হবার সম্ভাবনা কতটুকু? না, প্রথম কথা হলো হয়তো কি, করোনাটা তো যে টিকা, এটা তো হ্যাঁ সবাই কথাটা বলে যে 1 বছর মধ্যে করোনার টিকা আসলো, ডেঙ্গু টিকা কেন আসছে না, কিন্তু পুরোনো রোগ। আমাদের দেশ তো সেই 1964 সন থেকে কিন্তু ডেঙ্গু ছিল। পৃথিবীর সিঙ্গাপুরে 1960 সন থেকে আছে। 2000 সনে আমাদের দেশে ভয়াবহ ছিল। করোনা টিকার একটা প্রবলেম হলো কি, এটা তো 4টে, মানে ডেঙ্গুর টিকার প্রবলেম হলো 4টে সিরোটাইপ, তো ডেন 1, 2, 3, 4, মানে এমন কোনো কার্যকরী ভ্যাকসিন এখনো বাইরে হয় না যেটা এই 4টের এগেইনস্টে কাজ করে। আচ্ছা, সেটাই কিন্তু প্রবলেম হয়েছে। 2 একটা ভ্যাকসিন কিন্তু আসছে, ফ্রান্সের একটা ডেন ভ্যাক্সিয়া বলে, কিন্তু সবাইকে দেওয়া যায় না। ধরেন 6 থেকে 16 বছর দেওয়া যায়। আর জাপানের একটা বার কাছে কিউ ডেঙ্গা বলে, এটাও সবাইকে দেওয়া যায় না। এটাও ধরেন 6 বা 4 থেকে 46 বছর বয়স পর্যন্ত, 45 বছর পর্যন্ত দেয়। এর নিচেও দেওয়া যায় না, উপরেও দেওয়া যায় না, এটাও প্রবলেম। আর এই ইয়ার যে ভ্যাকসিন, যেটা ফ্রান্সের, যেটা একে তো সবাইকে দেওয়া যায় না, ওটা যাদের আগে একবার পজিটিভ ওদের দেওয়া হয়, সবাইকে রেগুলার দেওয়া হয়। সুতরাং গণটিকা বলতে যা হয় এটা কিন্তু দেওয়া যাচ্ছে না। দ্বিতীয় কথা হলো, টিকা নেওয়ার পরে যাদের ওই করোনা একবার ডেঙ্গু হয়ে গেছে, তা কিন্তু সিরিয়াস হয়ে মারাও গেছে আর কি। সেই জন্য আমরা এখনো সাজেস্ট করি না যে এটা দিতে হবে। ইভেন কিউ ডেঙ্গা যেটা জাপানি, এটা বলতে তুলনামূলক সেফ, সাইড ইফেক্ট কম, প্রায় 4 বছর পর্যন্ত প্রোটেকশন দেয়, যদিও দামটা বেশি, কিন্তু তাও সবাইকে কিন্তু দেওয়া যাচ্ছে না, ওই 4 থেকে 45 বছর পর্যন্ত। প্লাস জরুরি যেটা, সেটা হলো ডাব্লিউএইচও কিন্তু, ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে বলে, বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা কিন্তু এটা অনুমোদন দেয় নাই। সুতরাং অনুমোদন না দেওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। পৃথিবীর অনেক দেশে কিন্তু চলছে, ট্রায়াল চলতেছে। আমেরিকা তো একটা ভ্যাকসিন ওরা হয়তো আবিষ্কারের পথে, ওইটা হয়তো আগে 3-4 বছর লাগবে। ইন্ডিয়াতেও কিন্তু একটা ভ্যাকসিন, এটা 3rd ট্রায়ালে আছে। তো এগুলো কিন্তু চেষ্টা চলছে আর কি। তো যাই হোক, হয়তো ভবিষ্যতে যদি এরকম টিকা আসে, ভ্যাকসিনকে আবিষ্কার করা সম্ভব নয় যেটি 4টা সেরোটাইপকে একসাথে দমিয়ে রাখতে পারে। সম্ভব না তা না, ওইটারই চেষ্টা চলতেছে। আমাদের এমন একটা ভ্যাকসিন টেট্রাভ্যালেন্ট বলে, যেমন 4টের এগেইনস্টে কাজ করে, আবিষ্কার কিন্তু হচ্ছে না, তা চেষ্টা চলতেছে আর কি, কিন্তু এখনো আলোর মুখ দেখে নাই বলতে পারেন। তো এটা চেষ্টা আমার তো হয়তো আগামীতে আমরা পেয়ে যাব আর কি। ইভেন আমাদের মনে হয় আমাদের দেশেরও, আমরাও আমাদের উদ্যোগ নেওয়া উচিত, যারা আমরা একটা ভ্যাকসিন আবিষ্কার করতে পারি। ডেঙ্গু তো শুধু আমাদের দেশ না, পৃথিবীর অনেক দেশেরই তো এটা একটা মহা সমস্যা, তাই না? ট্রপিক্যাল কান্ট্রি 129টা দেশের বেশি দেশে ডেঙ্গু তো মহামারী আকারে দেখা দিচ্ছে। আমি মনে করি ভবিষ্যতে একটা ভ্যাকসিন কিন্তু আমাদের হয়তো প্রয়োজন, হয়তো না, অবশ্যই প্রয়োজন হবে। তার আগ পর্যন্ত আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। প্রতিকার মানে, আমরা তো শত্রু চিনি মশা, সুতরাং মশা মারার জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের নেই। অ্যাডাল্ট মশা মারতে, মশা যেখানে ডিম পারে জায়গাগুলো ধ্বংস করতে, ডিম পারবে যেখানে পানি পাবে ওখানেই ডিম পারবে। সেটা আপনার ঘরের বাইরেও হতে পারে, আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। কোথাও যেন জমা পানি না থাকে, ফ্রিজের নিচে, এসির নিচে, ফুলের টব, ছাদ বাগান, তাই না? ঘরের চতুর্পাশে এই যে নির্মাণাধীন ভবন, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে, আন্ডারগ্রাউন্ড যেগুলো আছে, বেসমেন্ট, ওখানে পানিটা যেন জমা পানি কোথাও না থাকে। আর ঘরের বাইরে তো প্রশাসনের দায়িত্ব, তারা এগুলো করবে আর কি। তার মানে মশা নিধনের কার্যকরী পদক্ষেপ যা আছে সবগুলো করতে হবে। আর জনগণকেও খেয়াল রাখতে হবে মশার কামড় যাতে না খায়। আপনি ফুল হাতা জামা পরতে পারেন, ফুল হাতা প্যান্ট পরে, বাচ্চারা বিশেষ করে স্কুলে হাফ প্যান্ট পরে যায়, অনেকেই ফুল প্যান্ট পরবে, তাই না? এগুলো ব্যবস্থা করছে দিনে রাতে। আমরা বলি, আগে বলতাম যে মশা শুধু সকালে আর বিকেলে কামড়ায়, এখন দেখা যায় মশা দিনেও কামড়ায়, রাতেও কামড়ায়। সুতরাং যখনই আমরা ঘুমাবো, শুতে যাব, সবাই করে অবশ্য এটা, মশারিটা ব্যবহার করতে হবে, মশার কামড় থেকে বাঁচাইতে হবে। আর মশা নির্মূলের যা যা পদক্ষেপ সবগুলো আমাকে নিতে হবে। তাহলে ডেঙ্গু যদি নির্মূল নাও হয়, অন্তত নিয়ন্ত্রণ কিন্তু করা সম্ভব, তাই না? এই ব্যাপারে খেয়াল রাখতে হবে সবাইকে। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকেও, দর্শকদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সবাই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। আরেকটা হলো জনসচেতনতা যেমন দরকার, জনসম্পৃক্ততাও কিন্তু বাড়াইতে হবে, সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এখানে মিডিয়ার রোল, আপনাদের রোল কিন্তু অপরিসীম। আপনারা কিন্তু নিয়মিত বলে যাচ্ছেন, এটাই কিন্তু চালিয়ে যেতে হবে আর কি। নিশ্চয়ই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন ডেঙ্গু প্রতিরোধে সকলেই সতর্ক থাকি, নিরাপদে থাকি এবং আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখি। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থী আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।